বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই এক বিস্ফোরক খবর ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন মিডিয়া হাউস একযোগে শিরোনাম করছে, ভারতের সাথে গোপন বৈঠকের কথা স্বীকার করলেন জামাতের আমির। এমন শিরোনাম পড়ে সাধারণ পাঠকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, জামাত কি তবে ভারতের সাথে গোপন কোনো সম্পর্ক গড়ে তুলছে? এমনকি কেউ কেউ ভাবতে শুরু করেছেন জামাত বুঝি ভারতের সাথে কোনো গোপন প্রেমে লিপ্ত। কিন্তু বাস্তবতা কি সত্যি এমন? এই ঘটনাটির উত্তর খুঁজতে গেলে দেখা যায় পুরো ঘটনাটির পেছনে রয়েছে এক জটিল শব্দের খেলা, এক ধরনের মিডিয়া টুইস্ট। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের মূল প্রতিবেদন যারা পড়েছেন তারা জানেন এই খবরের প্রকৃত রূপ একেবারেই ভিন্ন। আসলে ঘটনাটি শুরু হয়েছিল জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাইপাস সার্জারির পর। সেই সময় একজন ভারতীয় কূটনৈতিক তার সঙ্গে দেখা করতে আসেন, কিন্তু এই সাক্ষাৎকারকে ঘিরেই শুরু হয় বিভ্রান্তির সূত্রপাত। রয়টার্সের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ভারতীয় কূটনৈতিক নিজেই জামাত আমিরকে অনুরোধ করেন যেন এই সাক্ষাতের বিষয়টি গোপন রাখা হয়। অর্থাৎ গোপনীয়তার অনুরোধ এসেছিল ভারতের পক্ষ থেকেই, জামাতের নয়। কিন্তু দেশের কিছু মিডিয়া এই তথ্যকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন জামায়াতই ভারতের সাথে গোপনে বৈঠক করছেন এবং এখন সেই সম্পর্কের কথা স্বীকার করছেন। এই বিকৃত উপস্থাপনায় পাঠকের মনে তৈরি হয়েছে বিভ্রান্তি, সন্দেহ এবং ক্ষোভ। ডক্টর শফিকুর রহমান রয়টার্সকে স্পষ্টভাবে জানিয়েছেন তিনি ভারতীয় কূটনীতিককে পাল্টা প্রশ্ন করেছিলেন, অন্য দেশের কূটনৈতিকরা তো আমাদের দেশে প্রকাশ্যে দেখা করে, ছবি তোলেন, আপনারা কেন গোপনীয়তা চান? তিনি আরও বলেন, আমাদের সম্পর্ক হতে হবে উন্মুক্ত, সবার জন্য দৃশ্যমান। গোপনীয়তা কেন? এই বক্তব্য থেকে স্পষ্ট জামায়াত কোনো গোপন সম্পর্কে বিষয় নয়, বরং তারা চায় সবকিছুই হোক প্রকাশ্যে জনগণের সামনে। এমন একজন নেতা যিনি ভারতের অনুরোধকে আগ্রহ করে আন্তর্জাতিক গণমাধ্যমে সেই গোপন অনুরোধের কথা ফাঁস করে দেন, তিনি কি সত্যি গোপন সম্পর্ক রাখতে চাইতেন? বরং তিনি ভারতের গোপনীয়তার নীতির বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন জামাত ভারতের কোনো অনুগত দল নয় যারা তাদের ইচ্ছা মতো চলবে, বরং তারা স্বাধীন, স্বচ্ছ এবং আত্মমর্যাদা সম্পন্ন একটি রাজনৈতিক দল। এই ঘটনার পর বিএনপির কিছু সাইবার কর্মী এবং সমালোচকরা প্রচার করতে শুরু করেন জামাত ভারতের সাথে গোপন আঁতাত করছে। কিন্তু বাস্তবতা হলো এই খবরটি জামাতের আমির নিজেই প্রকাশ করেছেন। তিনি কোনো গোপনীয়তা রক্ষা করেননি, বরং ভারতের অনুরোধকে প্রত্যাখ্যান করেছেন, তা জনসম্মুখে এনেছেন। এটি নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ যা কূটনৈতিক পরিপক্কতা এবং আত্মবিশ্বাসের পরিচয় বহন করে। তবে প্রশ্ন থেকে যায়, ভারত কেন হঠাৎ জামাতের সাথে যোগাযোগ করতে যাচ্ছে? রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নির্বাচনে বাংলাদেশের রাজনীতিতে যেসব দল ক্ষমতায় আসতে পারে তাদের সবার সাথেই সম্পর্ক রাখতে চায় দিল্লি। তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এবং ভবিষ্যতে জামাত ইসলামী একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হয়ে উঠতে পারে। এমনকি সরকার গঠনে জামায়াতের ভূমিকা থাকতে পারে। এই বাস্তবতা বুঝে ভারত জামায়াতের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করছে। এখানে বিএনপির কিছু নেতার অস্বস্তি। তারা ভাবছেন ভারত তো তাদের সাথে সম্পর্ক রাখবে, জামাতের সাথে কেন? কিন্তু ভারত এখন আর এক ঝুড়িতে সব ডিম রাখতে চাইছে না। তারা বুঝতে পেরেছে জামাতের শক্তিকে অবহেলা করা যাবে না। তবে জামাতও স্পষ্ট করে দিয়েছেন তারা কোনো গোপন চুক্তিতে বিশ্বাসী নয়। সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, প্রকাশ্যে জনগণের সামনে। ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে স্পষ্ট যে জামাত এখন আর আত্মরক্ষামূলক রাজনীতি করে না। তারা ফ্রন্ট খুলে ফেলেছে। ভারতের গোপন অনুরোধকে প্রত্যাখ্যান করে তিনি বুঝিয়ে দিয়েছেন নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হলে পুরনো ধ্যান ধারণা বদলাতে হবে। গোপন বৈঠক, পর্দার আড়ালে ষড়যন্ত্র, এসব এখন আর চলবে না। যদি সম্পর্ক গড়তে চাও তবে প্রকাশ্যে এসো, ক্যামেরার সামনে কথা বলো। এই ঘটনার পর হয়তো অন্যান্য রাজনৈতিক দলও ভারতের সাথে তাদের গোপন বৈঠকের কথা স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু জামায়াতে দেখিয়ে দিল স্বচ্ছতাই তাদের শক্তি। তারা গোপনীয়তার চাদরে নিজেদের ঢেকে রাখে না। তবে এই স্বচ্ছতা প্রচারের ক্ষেত্রে তাদের বড় একটি দুর্বলতা রয়েছে, নিজস্ব মিডিয়া হাউসের অভাব। বাংলাদেশের মিডিয়া জগতে জামায়াতের অবস্থান যেন সেই সিংহের মতো, যার গল্প শিকারী লেখে। ফলে সিংহের বীরত্ব নয়, বরং তার হিংস্রতা নিয়েই গল্প রচিত হয়। জামায়াতের জনবল রয়েছে, সংগঠন রয়েছে, এমনকি একজন আমির রয়েছেন যিনি সত্য কথা বলতে পিছপা হন না। কিন্তু সেই সত্য
সত্যটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য তাদের কোনো শক্তিশালী মাধ্যম নেই কোনো জাতীয় দৈনিক, নেই কোনো টিভি চ্যানেল। রয়টার্সের এই ঘটনার পর আমরা দেখলাম দেশের মিডিয়া কিভাবে একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্টকে বিকৃতি করে জনগণের সামনে উপস্থাপন করেছে। তারা সাবজেক্ট অবজেক্ট গুলিয়ে ফেলেছে উদ্দেশ্য প্রণোদিতভাবেই, কারণ এই মিডিয়াগুলো অধিকাংশই জামাতের আদর্শিক শত্রু। তারা বিএনপি বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ, ফলে তাদের কাছ থেকে নিরপেক্ষতা আশা করা যায় না। জামাতের এই মিডিয়া দুর্বলতা এখন তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনীতি এখন আর শুধু রাজপথে সীমাবদ্ধ নেই, এটি এখনো জনমত গঠনের লড়াই, ন্যারেটিভ তৈরির যুদ্ধ। আর এই যুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো মিডিয়া। বিএনপির নিজস্ব পত্রিকা রয়েছে, আওয়ামী লীগের তো একাধিক টিভি চ্যানেল, এমনকি ছোট ছোট দলগুলোও নিজস্ব মিডিয়া সেল রয়েছে, কিন্তু জামাতের নেই কোনো প্রথম সারির মিডিয়া প্ল্যাটফর্ম। ফলে কি হচ্ছে, আন্তর্জাতিক মিডিয়া যখন কোনো খবর প্রকাশ করছে, তখন দেশের মিডিয়াগুলো সেই খবরকে নিজেদের মতো করে টুইস্ট করে প্রচার করছে। তারা জানে জামাতের প্রতিবাদ করার জায়গা কেবল ফেসবুক পেজ বা প্রেস রিলিজ, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার হেডলাইন তৈরি করার ক্ষমতা তাদের নেই। এই দুর্বলতা জামাতকে বারবার গুজবের শিকার করছে। জামাতের নেতাকর্মীরা হয়তো ভাবেন তাদের তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর অনুসারী রয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়া মূলত প্রতিক্রিয়ার জায়গা, যেখানে আপনি প্রতিক্রিয়া জানতে পারবেন, কিন্তু মূল ন্যারেটিভ তৈরি হয় মেইন স্ট্রিম মিডিয়ায়। রয়টার্সের রিপোর্ট প্রকাশের পরে দেশের বড় বড় পত্রিকা ও টিভি চ্যানেল যখন ভুলভাবে খবরটি প্রচার করলো, তখন সাধারণ মানুষ তারা ফেসবুকে আপনার বিশ্লেষণ পড়বে না, ফলে মিথ্যা খবর দ্রুত ছড়িয়ে পড়ে আর সত্য খবর তখনও প্রস্তুত হতে থাকে। জামাতের এই মিডিয়া দুর্বলতা তাদের জন্য এক বড় বিপদ। তারা হাসপাতাল বানিয়েছে, স্কুল প্রতিষ্ঠা করেছে, ব্যাংক পরিচালনা করছে, কিন্তু গত 50 বছরে একটি আন্তর্জাতিক মানের মিডিয়া হাউস গড়ে তুলতে পারেনি। এটি কি তাদের সক্ষমতার অভাব, নাকি দূরদর্শিতার অভাব? যদি জামাতের নিজস্ব একটি স্যাটেলাইট চ্যানেল থাকতো, তবে তারা নিজেরাই রয়টার্সের খবরটি ব্রেক করতে পারত। ভারতের গোপন অনুরোধ প্রত্যাখ্যান করলেন জামাতের আমির। এই শিরোনামে তখন তাদের চ্যানেলেই প্রথম দেখাতো, তখন মিডিয়াগুলো বাধ্য হতো সেই খবর অনুসরণ করতে। কিন্তু বাস্তবতা হলো, এখন জামায়াতকে উল্টো ডিফেন্সিভ মোডে গিয়ে সাফাই গাইতে হচ্ছে। সময় বদলে গেছে। 2026 সালে এসে রাজনীতি করতে হলে শুধু ব্যালট পেপার নয়, মিডিয়াও হাতে রাখতে হবে। মিডিয়া ছাড়া এখন আর জনমত গঠন করা সম্ভব নয়। যদি জামাত এখন মনে করে ভালো কাজ, সততা আর সমাজ সেবার মাধ্যমে তারা মানুষের হৃদয় স্থান করে নেবে, তবে তারা এক বিভ্রমে বাস করছে। রয়টার্সের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সত্য কথা বললেও যদি তা প্রচারের মাধ্যম আপনার না থাকে, তবে সেই সত্যকে গুজব বলে চালিয়ে দেওয়া যায়। জামাতের নীতি নির্ধারকদের কাছে এখন সময় এসেছে আত্মসমালোচনার। আর কতদিন তারা গুজবের শিকার হবেন, আর কতদিন তারা মিডিয়ার বিকৃতি বয়ানের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লড়াই করবেন? স্কুল, হাসপাতাল, ব্যাংক সবই রয়েছেন। এবার কি সময় এসেছে একটি শক্তিশালী মিডিয়া হাউস গড়ে তোলার? একটি জাতীয় দৈনিক, একটি স্যাটেলাইট টিভি চ্যানেল, একটি অনলাইন নিউজ পোর্টাল, যা তাদের কথা, তাদের অবস্থান, তাদের নীতিকে জনগণের সামনে তুলে ধরবেন? নাকি তারা আবারও পরবর্তী গুজবের জন্য অপেক্ষা করবেন? প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? জামাতের কি এখনই একটি শক্তিশালী মিডিয়া হাউস গড়ে তোলা উচিত, নাকি তারা যেভাবে চলছে সেভাবেই চলুক? আপনার মতামত জানান মন্তব্যের ঘরে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।